আসলে কি জানেন, এই দেশ গড়ার কাজে আমরা কেউ নেই। আমরা হইলাম কিভাবে মানে কাকে ল্যাং বেড়ে কোথায় আসবো, ক্ষমতার রাজনীতি, ক্ষমতায় যাওয়ার জন্য মরিয়া। এখন ক্ষমতায় যাওয়ার জন্য মরিয়াতে আমরা অতীতে 2 দল ক্ষমতায় গেছে, এখন সম্প্রতি আমরা দেখতেছি জামাত একেবারে হয়তো কি বলে এটাকে, মরিয়া বলবো না ঠিক, বাট স্বপ্ন দেখতেছে সেও ক্ষমতায়। উই রিভোল্ট কথাটার মানে কি? উই রিভোল্ট কথার মানে কি? আমি স্বাধীনতার ঘোষক, আমার জীবনে প্রথম শুনলাম। ছিল স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান, যেটা বলা হচ্ছে অন বিহাফ অফ বঙ্গবন্ধু, এই ধরনের, এটা নিয়ে অনেক বিতর্ক, ওই আলাপ আমি যাচ্ছি না। কিন্তু যেহেতু তার কথাটা আসছে, উনি জিয়াউর রহমান সাহেবের সাথে তাল মিলিয়ে রিভোল্ট করছেন। তৎকালীন যারা তাদের ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন তাদের, আমি যতটুকু জানি চিটাগাং অস্ত্রের আসছিল, সেটাকে আনলোড করতে বলা হয়েছে এবং সে বলছে আমি আই রিভোল্ট। এটা স্বাধীনতার ঘোষক এটা একটা ন্যারেটিভ দিছে, একটা ন্যারেটিভ তৈরি করছে। আমি তার নাম বললাম না, সে একটা ন্যারেটিভ তৈরি করছে যে এতদিন পরে শুনলাম যে উনি নাকি আইদার আপনি ডিকশনারি খোলেন না, আই রিভোল্ট কথার মানে কি আমি স্বাধীনতার ঘোষক, আপনি খুঁজেন না রে ভাই। আপনি পত্রিকার ন্যারেটিভ নিয়ে কে বলছে, এটা তো একটা সহজ ডিকশনারি মিনিং আছে। আই রিভোল্ট মানে পাক্কা আওয়ামী লীগ ছিলেন। এই যে এখানে আজকে যে বিএনপি, তারেক রহমান সাহেবের একটা সম্ভাবনা দেখা দিচ্ছে, উনি হয়তো প্রধানমন্ত্রী হবেন, আমরা সবাই ভাবতেছি। সেই তারেক রহমান এবং খালেদা জিয়া সম্পর্কে 2004-এ যখন গ্রেনেড হামলাটা হয়, সবার আগে প্রথম আলো লিখে ফেললো কি, যে এই গ্রেনেড হামলা করছে কে, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান। কোনো রিপোর্ট হয় নাই, পুলিশ রিপোর্ট হয় নাই, কিছুই হয় নাই, উনি লিখে দিলেন। 17-16টা বছর একেবারে অ্যাবসোলুটলি আওয়ামী লীগের পক্ষে এনটি বিএনপি হিসেবে ছিল। আজকে সবচেয়ে বেকায়দায় পড়ছে প্রথম আলো। তার এই কাজ করতে যে কত কষ্ট হচ্ছে, যে উনি রিভার্স হয়ে এখন বিএনপির তারেক রহমান সাহেবের পক্ষে লিখতেছে। এটা আপনি বোঝেন যে কত কষ্ট হইতেছে তার। এবং এই বর্তমান মিডিয়া জগতে সবচেয়ে কষ্টে আছে প্রথম আলো। এগুলি একটা পত্রিকা দেখাইলাম আপনাকে, তো এটার মানে হচ্ছে এইভাবেই লিখে আপনি রিভার্স হয়ে গেলেন। আমি আবারও বলছি, চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, আই রিভোল্ট মানে আমি আপনার এটা ক্যারি আউট করবো না, অর্থাৎ আপনি ধরতে পারেন আমি বিদ্রোহ করছি, আপনারটা মানি না। কিন্তু এটার মানে এই না আমি স্বাধীনতার ঘোষক। সে বলছিল ওই পতনের আগে গিয়া যে আপনার সাথে আমরা আছি, দরকার 3 মাস ব্যবসা না করে থাকবো। সেই লোকগুলো এখন পরবর্তীকালে তারেক রহমান সাহেবের সাথে দেখা করছেন, এই জামাতের আমিরের সাথে দেখা করছেন, ইভেন প্রফেসর ইউনূস সাহেবের সাথে দেখা করছেন। এই যে 71-এর মুক্তিযুদ্ধ, এটা কি কারো ক্ষমতা আছে এই 71-এর মুক্তিযুদ্ধকে অস্বীকার করার? একটা দেশ তৈরি হয়েছে, বাংলাদেশ। আপনি যে লোকটা বাংলাদেশের ইতিহাস, মানে বাংলাদেশের সম্পূর্ণ বিরোধী কোনো ব্যক্তিরও যদি আমি লিখতে দেই যে ভাই তুমি বাংলাদেশের ইতিহাসটা লেখো, তো এই বাংলাদেশ কেমনে জন্ম হইলো, কিভাবে, কে পারবে 71-এর যুদ্ধ বাদ দিতে? আমরা যে গল্পগুলা করি, কি কারণটা কি? আপনি ইতিহাস কিভাবে বাদ দিবেন? আপনি 71 বাদ দেন না, তারা আরো পিছিয়ে যান। কোনটা বাদ দিবেন? 49, 69, 52, কোনটা বাদ দিবেন আপনি বলেন তো? কারো ক্ষমতা আছে? এটা তো ইতিহাস। এটা কেমন হয়েছে জানেন? মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ছিল শেখ হাসিনা, মানে আওয়ামী লীগ। এখন তার একদিকে সবাই বলে ফেসিজম পতন হয়েছে, আবার একদিকে বয়ান আনে ফেসিজমের পতন, এরকম এখন এস্টাবলিশ করতেছে আওয়ামী লীগ চলে গেছে মানে মুক্তিযুদ্ধ চলে গেছে। আরে মুক্তিযুদ্ধ রাষ্ট্রের সম্পদ, কোনো ব্যক্তির না। বাট ব্যক্তি উদ্যোগ নেন, সেটা সমষ্টিগতভাবে হয়ে বা কালেকটিভলি মানুষ কারো না কারো নেতৃত্ব নিতে হবে। বঙ্গবন্ধু ছিলেন সেই নেতা। বঙ্গবন্ধু যখন, এই বাংলাদেশের দুর্ভাগ্য কি জানেন, আমরা আসলে খুব অভাগা জাতি। বঙ্গবন্ধু যখন বাংলাদেশের স্বাধীনতার পরে আসলেন, উনি ছিলেন একটা অবিসংবাদিত নেতা। এমন কেউ নাই যে দলমত নির্বিশেষে, সময়ের ব্যবধানে ওনা নিয়ে কথা আছে, উনি পারিবারিক হয়ে গেছেন, আত্মীয়করণ করছেন, ইত্যাদি ইত্যাদি। একটা পর্যায়ে উনি নিহত হইলেন। নিহত করলেন, তাতে আমি খুশি না বেজা সেই আলোচনা আমি করছি না। নিহত হইলেন। আচ্ছা, যারা নিহত করলেন তারা কারা? ওই মুহূর্তে কিন্তু বাংলাদেশের আর্মি তারা হয়েছে, বাট তারা পাকিস্তানের সময়ের রিক্রুট। তারপরে আসেন সময়ের ব্যবধানে আমরা পেয়ে গেলাম জিয়াউর রহমানের মতো একজন মানুষ। কোনো ডাউট নাই যে জিয়াউর রহমান সাহেব একজন পেট্রিয়ট ছিলেন, এতে কেউ দ্বিমত করবে না। কিন্তু আমরা তাকে ধরে রাখতে পারি নাই। তারপরে আসলো কি, সময়ের ব্যবধানে, মাঝখানে ছোট ঘটনা বাদ দিলাম, আসলেন এরশাদ সাহেব। লম্বা একটা সময় থাকলেন, 9 বছর ক্ষমতায়। কেন থাকলেন?
আজকে যদি রিসার্চ করেন দেখবেন যে আওয়ামী লীগের শক্তির সাথে তাদের শক্তি মানে একটা মিল খুঁজে পাওয়া যায়, যে কারণে সবচেয়ে দীর্ঘমেয়াদী ছিলেন হাসিনা, আর তারপরেই নিকটবর্তী লম্বা সময় একটা না, সেটা হলো এরশাদ। আবার খালেদা জিয়া, বেগম খালেদা জিয়ার কাছে যদি আসি, উনি একজন মারাত্মক মহিলা ছিলেন। উনি কিন্তু 2টা টার্ম ছিলেন, তাও ওই কি বলে এটাকে, তত্ত্বাবধায়ক সরকারের বিধান ছিল বলে, তা না হলে উনি একবার থেকে তারপর থাকতে পারতেন না। তারপর কিন্তু লম্বা সময় বেঁচে ছিলেন, কিন্তু ক্ষমতার স্বাদ আর নিতে পারেননি, কারণ আওয়ামী লীগের গুণে গুণান্বিত ছিলেন না। আওয়ামী লীগের নিকটবর্তী গুণে গুণান্বিত ছিলেন এরশাদ, তাই সে করে ফেলছে। খালেদা জিয়ার সময় প্রথম আলো তার বিরোধী ছিল, কিন্তু আজকে কিন্তু বিএনপির পক্ষে প্রথম আলো। এটা আপনাকে বুঝতে হবে। এইটা যদি না বোঝেন তাহলে আমার আর কিছু বলার নাই। খালেদা জিয়ার পক্ষে প্রথম আলো থাকলে উনি ক্ষমতা থেকে সরে এরকম তার করুণ মানুষ পার করতে চান। আরেকটা কথা শেষ করে দিই, এখানে আমি দেখি জামাত নিয়ে আমরা কথা বলি অলওয়েজ। জামাত কি শুধুই নারী বিদ্বেষী? আমি ধরে নিলাম জামাত নারী বিদ্বেষী, যেভাবে উপস্থাপন আমরা করতে চাই নারী বিদ্বেষী। জামাত কি শুধুই নারী বিদ্বেষী? 53 বছর 54 বছর দেশটা স্বাধীন হয়েছে, নিশ্চয়ই জামাত ক্ষমতায় ছিল না। যারা ছিল তারা তো নারী বিদ্বেষী না। কিন্তু এই 54 বছরের মধ্যে একজন নারী প্রধান বিচারপতি আমরা পেয়েছি, একজন পুলিশের আইজিপি পেয়েছি। মিডিয়া সকাল বিকাল যে মতো তার মত মতো পরিবর্তন হয়ে যায়, এখানে হাত পড়বে। এইটাকে সামনে আনতেছে না। এইটাকে সামনে না এনে ওই একটা বিষয় শুধু নিয়ে আসে, নারী বিদ্বেষী। তারা নারী বিদ্বেষী ইস্যুটা সামনে নিয়ে আসে। বিশ্বাস করেন ওইগুলো হলো মেইন ফোকাস। ওইগুলো ওরা জানে যে জামাত আসলে এইটা হবে, ওটাকে সাবসাইড করে খুব সস্তা আলাপ করে। নারী বিদ্বেষী, আমি ইংলিশ প্যান্ট পরে অভ্যস্ত, আমি টি শার্ট পরে অভ্যস্ত, আমার এই পোশাক থাকবে না, একটা জুজুর ভয়। কারণ তার চেয়ে বড় আতঙ্ক হলো ওইখানে। আপনি ভালো করে লক্ষ্য করে দেখেন, এই দেশে ঢেকে রাখার জন্যে আরও যে কাজগুলা করবে। কেন আমি বলি, ধর্ষণের সেঞ্চুরি হয়নি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, তখন কি দেশে জামাত ছিল ক্ষমতায়? সুবর্ণচরে উলঙ্গ করে মহিলার কাপড়টাকে উলঙ্গ করে তারপরে সেই কাপড়টা ঘুরায়নি। তারপরে আপনার এই কি শাপলা চত্বরে যে লোক হত্যা হয়নি, আরও নারী বিদ্বেষী আচরণ বাংলাদেশে হয়নি, তখন কি জামাত ক্ষমতা? আমি একটাই বলছি, ধর্ষণের সেঞ্চুরি যখন করছে তখন কে ক্ষমতায় ছিল? সুতরাং আমি বলছি না আপনি নারী বিদ্বেষী একটা বিষয় আনেন অন্যগুলা চাপা দেওয়ার জন্যে, অন্যগুলা যাতে কেউ কিন্তু আলোচনা করে। তাহলে কি জামাত দুর্নীতি করবে? জামাত চাঁদাবাজি করবে? শুধু নারী বিদ্বেষী জামাত? অর্থাৎ ওই বিষয়গুলা মারাত্মক হাইলাইটেড, মানে মারাত্মক ব্যাপার, এইগুলোকে চাপা দিয়ে রাখার জন্যে। আপনি দেখেন না দুর্নীতি কারা করে? দুর্নীতি করার সাথে সম্পৃক্ত হতে হয় আমলা, মিডিয়া এবং ব্যবসায়ী অলিগার্ক শ্রেণী, তার সাথে পলিটিশিয়ান। তো এই 3টা সেক্টরের জাস্ট দাবার গুটি। আপনি দেখেন সমস্ত অলিগার্ক যারা ব্যবসায়ী ছিল আওয়ামী লীগের সময়, যাদের কিনে আমরা নিন্দা করছি, তাদের সমস্ত সম্পত্তি একইভাবে ইনট্যাক্ট আছে, পাহারা দিচ্ছে আজকের রাজনীতিবিদরা। আমি আগে জামাতের বিষয়টা বলি। ভাই রতন ভাই যে হিসাবটা দিল, আপনি বলছেন 37% টাকা তারা ফ্রি পাবে ওই হিসাবে, অর্থাৎ বেতনের 37% টাকা তারা ফ্রি পাবে কাজ না করে। শুধু হিসাবে হলো এটা। অর্থাৎ আপনার 8 ঘন্টা ডিউটি বা 9 ঘন্টা ডিউটি, আমি 5 ঘন্টা করাইলাম, 4 ঘন্টা করাইলাম না, বা 3 ঘন্টা করাইলাম না, ওইটার টাকাটা দিব। এখানে 2টা জিনিস অ্যাসেস করতে হবে আমার ব্যক্তিগতভাবে। ওই নারী 8 ঘন্টায় যতটুকু কাজ করতো সেটুকু সে 5 ঘন্টায় করতে পারবে কি না, এটা একটা প্রশ্ন। যদি করতে পারে, কারণ একটা জরিপ থাকে তো, হিসাব নিকাশ থাকতে পারে, যদি করতে পারে তাহলে সে 5 ঘন্টা কাজ করে যদি 8 ঘন্টার পয়সা নেয়, তাহলে সেই নারী আমার কাছে মনে হয় না দ্বিমত করবে। কেননা তার সংসারে কাজও করতে হয়, নারীরা তাই করে আমাদের দেশে। সেটা যদি পারে, এখন আসেন, যদি পারে নারী করবে যে আমি 8 ঘন্টায় করে আসলাম, 5 ঘন্টার মধ্যে 8 ঘন্টার কাজ করে আসলাম, ইন এডিশন 3 ঘন্টা আমি সংসার দিলাম। এখন আসেন টাকাটা, এটা একটা বিরাট প্রশ্ন। তখন তো টাকার প্রশ্ন আসে না, কারণ আমি তো 8 ঘন্টার কাজই 5 ঘন্টায় করাই নিছি, এটা তর্কের খাতিরে বলছি। আর যদি বিষয়টা এমন হয় যে 8 ঘন্টার কাজ 5 ঘন্টা করে 3 ঘন্টার কাজ বাকি রয়ে গেল, কিন্তু টাকাটা দিবে, তাহলে এটা রাষ্ট্রের লোকসান। তাহলে সেক্ষেত্রে তাকে ব্যাখ্যা দিতে হবে শফিক সাহেবদেরকে যে আপনি যেই টাকাটা তাহলে এডিশনাল লাগতেছে, কেননা সে 8 ঘন্টায় যে কাজ করতে পারতো সে 5 ঘন্টা, তারা বলছে তখন তাকে টাকার যোগান, এটা একটু ঘাটতি, তখন এই টাকাটা ঘাটতি। আপনি যদি ফ্যামিলি কার্ড আনেন আর এটা মিলান, 2টার স্ট্যাটাস মোটামুটি সেম।
অর্থাৎ ফ্যামিলি কার্ডও তো আপনি কাজ না করে টাকা দিবেন, আর এখানেও কাজ না করে আপনি টাকা নেবেন। যদি তাই হয় তাহলে সুস্পষ্ট একটা ব্যাখ্যা দিতে হবে যে অন্য কোনো হ্যাম্পার না করে, অর্থনীতির কোনো হ্যাম্পার না করে, কারো উপরে ট্যাক্স ইম্পোজ না করে, ভ্যাট না বাড়িয়ে, অন্য কোনো সেক্টরে কোনো ক্ষতি না করে বা কোথাও, তাহলে আপনি টাকাটা কিভাবে দিবেন সেই ব্যাখ্যাটা দিতে হবে। আমি মনে করি বিফোর ইলেকশনই তার দেওয়া উচিত। একইভাবে যেটা বলছি, ফ্যামিলি কার্ডের ব্যাখ্যাও দিতে হবে, টাকার যোগান কোত্থেকে। ফ্যামিলি কার্ডও কিন্তু 4 কোটি কার্ডে প্রতি মাসে 10,000 কোটি টাকা আসবে। সুতরাং এই দুই পক্ষেরই ব্যাখ্যা দিতে হবে, তা নাহলে মনে হবে যে এটা ভোট নেওয়ার একটা গণভোট নিয়ে স্বাধীন মালিক যে কথাটা বলেছেন যে উনি এটাকে একটা হাস্যকর ভোট বলেন। এতদিন কোথায় ছিলেন? কোথায় ছিলেন? উনি তো সুশীল সমাজ, এতদিন বলেননি কেন? 1 2 সমস্ত রাজনীতিবিদরা দফায় দফায় 8 মাস আলোচনা করছে, তারা কি বুঝলো না? তারা বুঝলো না কেন যে গণভোটটা হাস্যকর? এটা তারা বুঝে নাই কেন? আবার জামাত বলছে আগে হবে, এরা বলছে একই দিনে হবে। ইউনূস সাহেব তো বিএনপির গুরুত্বই দিল যে একই দিনে নির্বাচন এবং গণভোট। কোথায় ছিলেন রাজনীতিবিদরা? এরা বুঝে না হাস্যকর। আর একটা কথা বলে জনগণ হানা এতগুলো জিনিস বুঝে না। জনগণ কিছুই বুঝে না। কেন বুঝে না? জনগণ কি বাংলাদেশি জাতীয়তাবাদ বুঝে? আমি চ্যালেঞ্জ করে দিলাম। জনগণ কি বাঙালি জাতীয়তাবাদ বুঝে? বা জনগণ সংবিধান বুঝে? কারণ জনগণ গণভোট বোঝে? যদি এইগুলিতে থাকে, বুঝে না, কিছুই বোঝে না, দেশ চলছে না। কারণ আপনার দায়িত্বশীল নেতা যখন বলেন কোনো দায়িত্বশীল নেতা যখন বলেন কোনো ব্যক্তি দেখে নয়, মার্কা দেখে ভোট দিবেন। এই যে মার্কার ভোট যে দেশ চলে, আর যখন নেতা বলে এরপরে এসব আলাপ চলে না। এইবার আসেন, এই সরকার গণভোটের পক্ষে প্রচার, সে বাধ্য করতে কেন? ওনার নিজের ম্যান্ডেট নিজে নিছেন যে আমি কি কি করব, সংস্কার, বিচার এবং তারপরে আপনার নির্বাচন। এটা তো ওনার বক্তব্য, তো উনি এটাকে এস্টাবলিশ করবে না? অফকোর্স আপনার ইচ্ছা আছে তো আপনি দিলে দিবেন, না দিলে না দিবেন। এইবার আসেন পা ধরে থাকবেন। এই যে পা ধরে থাকবেন কথাটা বলছে, এটা আমার কাছে মনে হয়, আমি জানি না উনি কেন বলছেন পা ধরে থাকবেন। হয়তো বলতে বুঝেইছেন আগের সরকার যেমন করে তা না, আমরা জনগণের পাশে 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 থাকবো, এরকম একটা প্রতীকী শব্দ হয়তো বলছেন। আমি এটা নেগেটিভ নিচ্ছি না, কিন্তু এই যে নিবেন তার সিমটম আমাকে পেতে হবে। আজকে পর্যন্ত আমরা জানতে পারলাম না হোয়াট ইজ দ্য প্ল্যান আফটার টেকিং ওভার, কি করবেন তার প্ল্যান। আর যেগুলা পাইছি এগুলা বাস্তবসম্মত। জামাত বলছে এটা যখন ওই অভ্যুত্থানের পর মাস 2 মধ্যেই উনি বলছেন যে আমরা প্রতিহিংসার রাজনীতি করি না। তবে যদি ব্যক্তিগতভাবে কেউ অভিযোগ করে জামাতের পক্ষ থেকে যে ফ্যাসিজমের এই শক্তি